বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ইসমতুল্লাহ, সহকারী শিক্ষক প্রতি আজিজুল হক উচ্চ বিদ্যালয় চাবনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিক্ষার্থী, প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে, অধ্যায় তৃতীয়। আমাদের আজকের অধ্যায়ের নাম হলো রেওয়ামিল। তো আমরা রেওয়ামিলের অঙ্ক করার আগে আমরা রেওয়ামিল সম্পর্কে কিছু প্রাথমিক আলোচনা করব। যেমন রেওয়ামিলটা কি কারণে তৈরি করা হয়? রেওয়ামিলটা তৈরি করা হয় আমরা যে খতিয়ান করি না, খতিয়ানের উদ্বৃত্তগুলো ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য, গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্যই রেওয়ামিলের ডেবিট ক্রেডিট নির্ণয় করে রেওয়ামিল নির্ণয় করা হয়। আর আমরা এখন জানবো যে রেওয়ামিলের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করা হয়। দেখো, রেওয়ামিলের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করা হয়। আমাদের ডেবিটে কি কি বিষয়গুলো আসে? রেওয়ামিলের ডেবিটে আসে সকল প্রকার খরচ, সম্পদ, উত্তোলন, আয়রাশ, বিক্রয়। আয়রাশটা কি হতে পারে? আয়রাশ হতে পারে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা যদি থাকে। এগুলো তাহলে কি এটা ডেবিট আইটেম। তাহলে আমরা ডেবিট মোটামুটি বুঝতে পারলাম যে সম্পদ, সকল খরচ, উত্তোলন, আয়রাশ এগুলো ডেবিটের মধ্যে এগুলো যাবে। আবার ক্রেডিট দিকে আসবে, দেখো সকল আয়, দায়, মূলধন, খরচ হ্রাস। যেমন খরচ কি আমরা এখানে জানলাম যে আয়রাশ বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা। আর খরচ হ্রাস কি ক্রয় ফেরত, ক্রয় বার্তা। তাহলে খরচ হ্রাসটা কি ক্রয় ফেরত, আর ক্রয় বার্তা। ক্রয় বার্তা, ক্রয় ফেরত খরচ হ্রাস। তারপরে দেখো, আমাদের রেওয়ামিল তৈরি করতে আরো কিছু বিষয় সামনে আসে, যেমন কি কি বিষয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, বা কোন কোন দফাগুলো রেওয়ামিলে আসে না। সেগুলো কি, যে দফাগুলো রেওয়ামিলে আসে না তা হলো কি, প্রারম্ভিক হাতে নগদ। প্রারম্ভিক হাতে নগদ যদি থাকে তাহলে সেই বিষয়টা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে কি, প্রারম্ভিক যে কোনো সম্পদ রেওয়ামিলে আসে না। তারপরে দেখো, আবার আছে কি প্রারম্ভিক ব্যাংক জমা। প্রারম্ভিক ব্যাংক জমা বা প্রারম্ভিক যে কোনো সম্পদ এগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। মোটামুটি 3-4টা আইটেম আছে যেগুলো কি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে কি, মনে করো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য যদি থাকে তাহলেও কিন্তু রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তারপরে সমাপনী মণিহারি। এই যে মোটামুটি 4টা আইটেম আমি যেটা বললাম, এই 4টে দফা কিন্তু রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। আমাদের প্রশ্নে কিন্তু অনেক সময় এটা কিন্তু সৃজনশীল প্রশ্ন আছে যে কোন কোন বিষয়গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা যদি এই 4টে বিষয় মোটামুটি জানি, যে প্রারম্ভিক হাতে নগদ বা যে কোনো সম্পদ, তারপরে সমাপনী মজুত পণ্য, ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা, তারপরে কি সমাপনী মণিহারি, এই মোটামুটি 4টে জিনিস জানলেই আমাদের 1-2 মার্কের একটা প্রশ্ন উত্তর দেওয়া হয়ে যাবে। তারপরে আমাদেরকে জানতে হবে কি, চলতি সম্পদ আর চলতি দায় বিষয়গুলো জানতে হবে। চলতি সম্পদ কোনগুলো আমাদেরকে এই বিষয়টা জানতে হবে। চলতি সম্পদ কি, যেমন দিনাদার। আমি দেখো এখানে লিখে রাখছি, চলতি সম্পদগুলো হবে দিনাদার, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, বকেয়া আয়। যে কোনো ধরনের বকেয়া আয় এটা কিন্তু আমাদের চলতি সম্পদ। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যে কোনো ধরনের বকেয়া আয় সেটা আমাদের চলতি সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তারপরে দেখো, চলতি দায়। চলতি দায়ে কি কি বিষয় চলতি দায়ের মধ্যে থাকে? দেখো, পাওনাদার কিন্তু অবশ্যই চলতি দায়। তারপরে বকেয়া খরচ, যে কোনো ধরনের বকেয়া খরচ, যেমন বেতন বকেয়া, ভাড়া বকেয়া, যে কোনো বকেয়া, এগুলো কিন্তু চলতি দায়ের মধ্যে পড়ে। তারপরে অগ্রিম আয়ও কিন্তু অনেক ধরনের হতে পারে। অগ্রিম ভাড়া, অগ্রিম
তারপরে ব্যাংক জমাতিরিক্ত, মোটামুটি এইসব বিষয়গুলো জানা থাকলে তাহলে আমরা চলতি সম্পদ, চলতি দায় এগুলো উত্তর দিতে পারবো। এই হলো আমার রেওয়া মিলের প্রাথমিক আলোচনা। আর রেওয়া মিলের কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রেওয়া মিলের একটা নিয়ম বা রুলস, যেমন হচ্ছে ছকটা, রেওয়া মিলের ছকের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে কি রেওয়া মিলের ছক প্রথমে আমাদের ক্রমিক নাম থাকবে, তারপরে হিসাবের বিবরণী বা হিসাব খাত, হিসাবের নাম যেটাই লিখি, তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। এই হলো আমাদের রেওয়া মিলের ছক। তো আমি তোমাদের জন্য একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করে রাখছি, আমি এটা নিয়ে এখন আলোচনা করব। তো এখন আমাদের প্রশ্নটা আমি এখানে লিখে রাখছি। প্রশ্নটা 2017 সালের রাজশাহী বোর্ডের প্রশ্ন। দেখো এখানে মূলধন দেওয়া আছে, হাতে নগদ দেওয়া আছে। মূলধন 90,000, হাতে নগদ 20,000, দিনাদার 21,000, পাওনাদার 20,000, উত্তোলন 15,000, ক্রয় 30,000, বিক্রয় 45,000, বিনিয়োগের সুদ 3,000, সমাপনী মজুত পণ্য 24,000, বিমা সিলামি 5,000, আমদানি শুল্ক 5,500, কমিশন প্রাপ্তি 4,000, বিনিয়োগ 10,000, মজুরি 5,000, ব্যাংক জমা সুদ 500, আসবাবপত্র 40,000, প্রারম্ভিক মজুত, সমাপনী ব্যাংক জমা। এই হলো আমাদের অঙ্কের আইটেমগুলো। আর আমাদেরকে কি কি বের করতে হবে, দেখো কতে বলছে জনাব মাসুদের রেওয়া মিলের মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। মানে কি বলছে যে মানে কত টাকা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা তো আমরা আগেই আলোচনার মধ্যেই বললাম যে রেওয়া মিলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না। তাহলে এই বিষয়গুলোর মধ্যে কি কি আছে এখানে দেখো। হাতে নগদ আমরা তো আলোচনা করছি যে হাতে নগদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আর কি সমাপনী মজুত পণ্য, এই তো এখানে এই দুইটাই আছে আমাদের তাহলে এটার জন্য আমাদেরকে একটা ছোট একটা ছক করে নিতে হবে। আর তার আগে আমাদেরকে এখানে লিখে নিতে হবে কি চাইছে। এখানে কত কি চাইছে যে রেওয়া মিলে কত টাকা অন্তর্ভুক্ত হবে না, রেওয়া মিলে কত টাকা অন্তর্ভুক্ত হবে না। তাহলে এখানে আমরা একটা হিসাবের নাম আর একটা টাকা আমরা এতটুকু ছোট একটা ছক করলেই হয়ে যাবে। তো আমাদের এখানে হিসাবের নামটা লিখতে হবে। তারপরে টাকা। তাহলে দেখো এখানে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না। তারপরে আমরা এখানে পাইছি হচ্ছে হাতে নগদ কত 20,000। হাতে নগদ কিন্তু অবশ্যই প্রারম্ভিক। এখানে দেখো তারিখ দেওয়া আছে, তারিখ দেওয়া থাকলে এখানে তারিখ দেওয়া আছে 1/1/2016, তাহলে কি তাহলে এটা অবশ্যই প্রারম্ভিক। হাতে নগদ 1/1/16, তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক। কত টাকা 20,000 টাকা। আর আছে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। সমাপনী মজুত পণ্য কত টাকা আছে 24,000 টাকা। তাহলে এই দুটার যোগফল কত হবে 44,000 টাকা। এটাই হলো আমাদের কয়ের উত্তর।
তাহলে আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। আমাদের কতে যা চাইছিল কি জনাব মাসুদের রেওয়ামিলের মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না, তাহলে 44,000 টাকা অন্তর্ভুক্ত হবে না। এটাই কিন্তু উত্তর। এভাবে লিখে দিতে পারো তোমরা যে মোট উত্তর 44,000 টাকা, এটা কয়ের উত্তর। ঠিক আছে, আমি এটা মিশিয়ে দেব। তারপরে দেখো খতে কি বলছে, উপযুক্ত তথ্যের আলোকে জনাব মাসুদের রেওয়ামিল প্রস্তুত করো। তার মানে রেওয়ামিল প্রস্তুত করতে বলছে যে আমাদের যে এখানে এটা দেওয়া আছে, দফাগুলো দেওয়া আছে, এটার উপর একটা রেওয়ামিল প্রস্তুত করতে হবে। আর রেওয়ামিল প্রস্তুত করার জন্য আমাদেরকে রেওয়ামিলের ছক টানতে হবে। আগে লিখে নেব খ। এর উত্তর কি চাইছে, উপযুক্ত তথ্যের আলোকে জনাব মাসুদের রেওয়ামিল প্রস্তুত করা হলো। তাহলে কি জনাব মাসুদের রেওয়ামিল তাহলে রেওয়ামিলটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের রেওয়ামিলের ছক টানতে হবে। রেওয়ামিলের ছকে প্রথমে কি আছে, প্রথমে আছে ক্রমিক নং, প্রথমে ক্রমিক, তারপরে হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা। খতিয়ান পৃষ্ঠার ঘরটা কিন্তু খুবই ছোট হবে, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে এখানে ক্রমিক, এখানে হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। এর আগে লিখতে হবে আমাদের এখানে নামটা দিতে হবে জনাব মাসুদ, আর আমাদের সালটা আমরা 31 ডিসেম্বর 2016 তারিখের হিসাব তৈরি করতেছি। 31 ডিসেম্বর 2016 সালের 31 ডিসেম্বর 2016 সালের হিসাবটা আমরা তৈরি করতেছি। ঠিক আছে, তো এখন দেখো ক্রমিকে কিন্তু আমাদের নাম্বার হবে। তো এখানে দেখো প্রথমে আছে আমাদের মূলধন। মূলধন কত, এখানে 1 নাম্বার দেব। মূলধন কত, 90,000 টাকা। মূলধনটা কি, মূলধনটা কিন্তু দায়, এটা কিন্তু রেওয়ামিলের ক্রেডিট দিকে আসে। তারপর আসবে হাতে নগদ। হাতে নগদ তো এটা আমরা তো আগেই শিখছি, হাতে নগদটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, তাই এটা বাদ। তারপরে আছে দেনাদার, তারপরে 2 নাম্বার দেখো দেনাদার। দেনাদার কত টাকা, 21,000 টাকা। 21,000 ডেবিট। পাওনাদার, পাওনাদার কত, পাওনাদার কি, এটা দায়, পাওনাদার ক্রেডিট। তারপর আছে উত্তোলন। উত্তোলন হলো ডেবিট। 4 নাম্বার উত্তোলন ডেবিট কত টাকা, 15,000 টাকা। তারপরে আছে ক্রয়। ক্রয়টা কিন্তু একটা
খরচ, খরচ কিন্তু ডেবিট। ক্রয়, ক্রয় কত টাকা? 30,000 টাকা। তারপরে আছে বিক্রয়, 5 নম্বর বিক্রয়, বিক্রয়, বিক্রয় কত? 45,000 টাকা। বিক্রয় এটা আয়, 45,000 টাকা। তারপরে আছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদটা কিন্তু আমাদের আয়, বিনিয়োগের সুদ আয় কত টাকা? এখানে দেওয়া আছে বিনিয়োগের সুদ 3,000 টাকা। বিনিয়োগের সুদ আমরা কিন্তু আগেই জানছি যে সমস্ত প্রকার আয়গুলো ক্রেডিট হবে, তাহলে 3,000 টাকা, আর খরচগুলো ডেবিট 7। তারপরে আছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কিন্তু একটা সম্পদ, সমাপনী মজুত পণ্যটা আমরা শেষেই লিখব। তারপরে দেখো আছে হচ্ছে বীমা সিলামি, বীমা সিলামিটা কিন্তু খরচ, বীমা সিলামিটা কিন্তু একটা খরচ। 8 নম্বর বীমা সিলামি, বীমা সিলামি কত দেওয়া আছে? 5,000 টাকা। তারপরে আমদানি শুল্ক, আমদানি শুল্ক 5,500 টাকা, আমদানি শুল্ক 5,500 টাকা। তারপরে আছে হচ্ছে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তিটা কিন্তু একটা আয়, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি কত? 4,000 টাকা। তারপরে আছে বিনিয়োগ, বিনিয়োগটা কিন্তু একটা সম্পদ। 11 নম্বর বিনিয়োগ, বিনিয়োগ কত টাকা? বিনিয়োগ 10,000 টাকা, এটা কিন্তু একটা সম্পদ। তারপরে 12তে দেখো কি হবে? মজুরি, মজুরি কত? 5,000 টাকা, মজুরি একটা খরচ। তারপরে ব্যাংক জমার সুদ, এটা কিন্তু একটা আয়, ব্যাংক জমার সুদ কত? 500 টাকা, ব্যাংক জমার সুদ এটা কিন্তু একটা আয়, ব্যাংক জমার সুদ। সুদ কত টাকা? 500 টাকা। তারপরে আছে আসবাবপত্র, আসবাবপত্র সম্পদ, সম্পদ, সম্পদটা হচ্ছে ডেবিট 40,000 টাকা। তারপরে আছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য তো এটা তো হচ্ছে এটা একটা সম্পদ, কিন্তু একটা জায়গায় হয় না। 15 নম্বর প্রারম্ভিক মজুত পণ্য, মজুত পণ্য কত? সম্পদ 25,000। তারপরে আছে হচ্ছে সমাপনী ব্যাংক জমা, সমাপনী ব্যাংক জমা এটা একটা সম্পদ।
জায়গাটা একটু কমে গেল, আমি উপরে একটা আইটেম কাটি দিই, কাটি দিয়ে এটা দেখি 16 নম্বরটা। টাকার পরিমাণ ওগুলোই থাক, আমি শুধু ক্রমিক নাম আর এটা কাটি দিলাম। 16 নম্বর, এটা হচ্ছে সমাপনী ব্যাংক জমা। সমাপনী ব্যাংক জমা, এটা একটা সম্পদ, 6,000 টাকা। তাহলে আমাদের রেয়ামিলটা তখনই ঠিক হবে যখন দুই দিকে টাকার পরিমাণ সমান হবে। তোমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করবা, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা সমাধান করবে। এরপরে আমি পরের ইয়েতে যাব, গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বরে কি চাইছে দেখো, উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তা এখন আমাদেরকে বের করতে হবে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়, এটাও লিখে নিতে হবে। গ নম্বর, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তাহলে এটার জন্য আমাদেরকে একটা ছক টেনে নিতে হবে। এটা একটা হিসাবের নাম টাকা টাকা। তাহলে দেখো মুনাফা জাতীয় আয় কোনগুলো। মুনাফা জাতীয় আয় দেখো, বিক্রয়টা কিন্তু এখানে একটা বড় অঙ্কের মুনাফা জাতীয় আয়। তার মানে আমরা ক্রেডিট দফাতে, রেয়ামিলের ক্রেডিট দফাতে যেগুলো আমরা আয় আয় দফাগুলো অন্তর্ভুক্ত করছি না, এগুলোই হচ্ছে মোটামুটি মুনাফা জাতীয় আয়। তাহলে এখানে লিখতে হবে মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি কি পড়ে, বিক্রয়টা, এটা কিন্তু বড় অঙ্কের একটা মুনাফা জাতীয়। বিক্রয় কত, বিক্রয় দেওয়া আছে এখানে কত, 45,000 টাকা। তারপরে মুনাফা জাতীয় আয়ের মধ্যে আমরা কি কি দিছিলাম, যে বিনিয়োগের সুদটা একটা আয়, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ কত, 3,000। তারপরে ছিল হচ্ছে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আছে 4,000। তারপরে ব্যাংক জমার সুদ, আমরা রেয়ামিলের ক্রেডিট দিকের যে আইটেমগুলো করছি আয়, সেইগুলোই মুনাফা জাতীয় আয়। দেখো ভালো, ব্যাংক জমার সুদ কত, 500 টাকা। ব্যাংক জমার সুদ 500 টাকা।
তাহলে এই হলো আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। এটা যোগফলটা তোমরা এখানে ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে যোগফলটা এখানে নামাবে, নামানোর পরে ক্লোজ করে দিবা। এটা হলো তোমাদের বাড়ির কাজ। আমরা হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা পেয়ে গেলাম। এবার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা দেখো। এই ছকের মাধ্যমে আমরা লিখব মুনাফা জাতীয় ব্যয়। ছক একই রকম হবে। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমাদেরকে প্রথমে লিখতে হবে এটা কি, বিক্রিত পণ্যের ব্যয়। কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করব? পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে প্রথমেই আমরা কি নেই, ক্রয়। ক্রয় বা প্রারম্ভিক মজুদ যেটাই লিখি। প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমরা ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুদ যোগ করতে পারি, আবার প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করতে পারি। যেটা লিখবো সেটাই প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ কত আছে এখানে? প্রারম্ভিক মজুদ আছে 25,000 টাকা। তারপরে ক্রয়, ক্রয় আছে 30,000 টাকা। তারপরে আছে হচ্ছে খরচ, যেগুলো হচ্ছে খরচ, যেমন হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক এটা কিন্তু একটা খরচ, খরচটা কিন্তু অবশ্যই ব্যয়। আমদানি শুল্ক কত? 5,500। আবার আছে হচ্ছে মজুরি, মজুরি কত? মজুরি 5,000। তারপরে এগুলো মানে হচ্ছে যোগ করতে হবে। এগুলো যোগ করার পরে সমাপনী মজুদ পণ্য বাদ দিলেই আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে টোটাল যোগফল কত হয়? 500, 5 5 10, 5 15, 5 হাতে 1, 4 হাতে 6, 65,500। তারপরে এর সাথে সমাপনী মজুদটা বাদ দিলেই আমরা পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ বাদ দিলে পাবো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ কত আছে? 24,000। 24,000 বাদ দিলে কত পাওয়া যায়? 41,500। আর এর সাথে আবার যোগ করতে হবে অন্যান্য বিষয়গুলো। যোগ অন্যান্য পরোক্ষ বিষয় যোগ করতে হবে। পরোক্ষ খরচ যোগ করতে হবে। অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে কি আছে? বেমাসিলাম, এটা দেখো বেমাসিলাম, এটা আমাদের অন্যান্য পরোক্ষ খরচ। বেমাসিলাম কত আছে? 5,000। এই তো আমাদের এটা কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করলাম কত? 41,500। আর এর সাথে যোগ করলাম কি অন্যান্য পরোক্ষ খরচ। অন্যান্য পরোক্ষ খরচের মধ্যে আমাদের আছে হচ্ছে বেমাসিলামি 5,000 টাকা।
এই 5,000 টাকা যোগ করলে আমরা পাবো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় 46,500। এটাই হচ্ছে মুনাফা জাতীয় মোট মুনাফা জাতীয় ব্যয়। এটাই তো এই হলো আমার আজকের আলোচনার বিষয়। তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো মোটামুটি তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।